অন্যরা যতটা খুশি হয়েছে অরুর এই ৭ মাসের প্রেগন্যান্সিতে, অরু যেন ততটাই অতিষ্ঠ হয়েছে। কারণ রুদ্রর বানানো নিয়মকানুন যেন অরুকে রক্তমাংসের মানুষ থেকে একটি রোবট করে ফেলেছে। এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, সারাক্ষণ আঠার মতো লেগে থাকে অরুর সঙ্গে রুদ্র। তাতে বিরক্ত হয় না অরু, বরং আরও বেশি ভালো লাগে। কিন্তু ওই যে নিজে যখন হেডমাস্টারের রূপে থাকে, তখন অরু রুদ্রকে ২ চোখে সহ্য করতে পারে না। এই ৭ মাসের মধ্যে অরু অনেকবার রুদ্রকে বলেছে তার বাপের বাড়িতে যাওয়ার জন্য। রুদ্রর যেন কথা কানেই যায় না, এমন একটা ভাব করে যেন সে অরুকে চেনেই না। এই জন্য অরু বিরক্ত হয়ে এখন বাপের বাড়ি যাওয়ার কথা বলা ছেড়েই দিয়েছে। অরুর জীবন এখন বোর্ডিং স্কুলের ছেলেমেয়েদের মতো হয়ে পড়েছে। টাইম করে ঘুমাতে হবে, টাইম করে উঠতে হবে, টাইম টু টাইম রেগুলার চেক আপ করতে হবে। সবই হয় রুদ্রর নির্দেশে। এই বেদনাময় জীবনে একটু আনন্দ দেওয়ার জন্য হয়তো আজ অরিন যশোর থেকে ঢাকায় আসছে অরুর সঙ্গে দেখা করার জন্য। অরু খবর শোনা মাত্রই আনন্দে মেতে উঠল। নাচানাচি করতে পারেনি রুদ্রর জন্য, কিন্তু বাচ্চাদের মতো হাততালি দিয়ে নিজের খুশি প্রকাশ করছে অরু। দুপুরের খাওয়া শেষ করে যখন অরু নিজের ফোন হাতে নিল, স্ক্রিনে চোখ পড়তেই দেখল তানিয়ার 4টি মিসড কল। অরু সময় নষ্ট না করে তানিয়াকে কল ব্যাক করলো। 3 বার রিং হতে অপর পাশ থেকে তানিয়ার কণ্ঠে ভেসে আসলো, কিরে, আমাকে পুরোই ভুলে গেছিস তুই? আরে ভুলবো কেন, তোকে ভুললে চলবে আমার? বাচ্চাকে কে দেখবে বল? মুচকি হেসে উত্তর দিল অরু, মোটেও না। শোনো মেয়ে, আমি তোমার বাচ্চার খালা হব, নানি নয়। তানিয়া বলল, মামিও তো হতে পারিস। অপর প্রান্তে অরুর কথা যাওয়া মাত্রই তানিয়া বিষম খেলো। অরু মুখে টিপে হাসল। তানিয়া নিজেকে স্বাভাবিক করে বলল, শয়তানের হাড্ডি, বাচ্চার মা হতে চলল কিন্তু শয়তানি গেল না। ইস, শয়তানি করলাম? কই শুনি, যা বলেছি সত্যি বলেছি, বাচ্চাদের মতো করে বলল অরু। তানিয়া রাগে গজগজ করতে করতে বলল, ভালো হয়ে যা বলছি, এখনো সময় আছে। তানিয়ার হুমকি শুনে অরু অট্টহাসিতে ফেটে পড়ল। বেচারির পিছনে লেগে কি যে শান্তি পায় অরু। তানিয়া প্রসঙ্গ পাল্টালো, সঙ্গে সঙ্গে স্বাভাবিক কণ্ঠে বলল, ওইসব স্যার, ডাক্তার দেখিয়েছিস? সব ঠিক আছে তো? অরুর হাসি মুহূর্তে থেমে গেল। স্বাভাবিক কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, এমনি সব ঠিক আছে, কিন্তু ডাক্তার বলেছেন বাচ্চা অনেক দুর্বল, আলট্রাসোনোগ্রাম করে ওইটাই বলেছে ডাক্তার। তাহলে তো পুষ্টির অভাব, বলল তানিয়া। জানি না রে, সবই তো খাই, টাইম টু টাইম যা করা সবই করি, তারপরও কেন যে বাচ্চা আমার দুর্বল তা বুঝতে পারতেছি না। আমার খুব চিন্তা হচ্ছে। কণ্ঠস্বর একদম নরম তুলোর মতো হয়ে উঠল অরুর। তানিয়া বুঝতে পারলো অরুর মন খারাপ হয়ে এসেছে। সে সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, চিন্তা করিস না অত, তোর ছানার মধ্যে তোর আর রুদ্র স্যারের ডিএনএ দৌড়াচ্ছে। তোর কি মনে হয় এত সহজে হাল ছাড়বে তোর ছানা? তানিয়ার কথা শুনে অরু না চাইতেও হেসে ফেলল। চিন্তামুক্ত না হলেও মনের মধ্যে অবস্থানের কথা অস্তিত্ব যেন একটু হলেও কমেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যায় এসেছে। অরিন সবেমাত্র চৌধুরী ভিলাতে পা রেখেছে। অরু ভাইকে দেখে ভীষণ খুশি হলো। অরিন হাত মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে নিজের বোনের কাছে যে বসল। অরুর পেট এই 7 মাসে অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু তাই বলে যে সে মোটা হয়েছে তেমন নয়। শরীরে বিন্দু মাত্র মেদ নেই অরুর। বোনের এহেন অবস্থায় যেন অরিন ভিতর থেকে কেঁপে উঠল। বাইরে কিছু প্রকাশ করল না। হাসি মুখে অরুর গাল দুটো স্পর্শ করে বলল, কেমন আছিস বুনু? অরু একগাল হেসে নিয়ে বলল, ভীষণ ভালো আছি। কিন্তু কিন্তু কি? বোনের কণ্ঠস্বর ভালো ঠেকল না অরিনের কাছে। অরু ভাইয়ের হাত খামছে ধরে বলল, কিন্তু বাচ্চা কেমন আছে তা তো জানি না। অরুর মুখ কেমন নিভে আসলো। অরিন বোনকে নিজের সঙ্গে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সেও ভালো আছে বুনু, অত টেনশন নিলে সে অসুস্থ হয়ে পড়বে। অরুকে বুঝ দিয়ে বলল, কিন্তু তার মনও যে মানছে না। অরু এবং অরুর বাচ্চা ভালো নেই। অরিন মনে মনে ঠিক করলো রুদ্রের সঙ্গে এই বিষয়ে কথা বলবে। রুদ্র এখনও ভার্সিটি থেকে ফেরেনি। অরিন অপেক্ষা করছে রুদ্রের সঙ্গে অরুর এই বিষয়ে কথা বলার জন্য। রুদ্র লৌহের গেট পেরিয়ে বাড়ির সামনে অরিনের সঙ্গে সঙ্গে মুখোমুখি হলো রুদ্রর। বেশ অবাক হলো রুদ্র। সে জানতো অরিন আজ আসবে, কিন্তু সেইটা জানতো না অরিন একান্ত তার স্বাগতমের জন্য বাড়ির বাইরে অপেক্ষা করবে।
অরিন চল শক্ত করে রুদ্রের সামনে দাঁড়িয়ে আছে। রুদ্র স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কখন এলি? 1 ঘন্টা তো হয়েছে, গম্ভীর কণ্ঠে উত্তর দিল অরিন। রুদ্র অরিনের কাঁধ শক্ত করে চেপে বলল, কি জিজ্ঞেস করবি কর। রুদ্র বুঝতে পেরেছে অরিন তাকে কিছু জিজ্ঞেস করার জন্য এখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। অরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর বউয়ের অবস্থা দেখেছিস? কঙ্কাল হয়ে যাচ্ছে তো দিন দিন, খেয়াল রাখিস একটুও। রুদ্রের হাতের মুঠো শক্ত হয়ে গেল। তার ভালোবাসা নিয়ে প্রশ্ন যেন সে বিন্দুমাত্র সহ্য করতে পারে না। অরুকে যে সে নিজের সবটা দিয়ে ভালোবাসে, তার অন্তরে শুধুমাত্র একটা প্রতিধ্বনি বাজে, শুধুই অরু আর অরু। অরুকে সর্বত্র খেয়াল করে, ভার্সিটিতে যায় ঠিকই, কিন্তু অরুর প্রত্যেকটা মুহূর্তের খোঁজ খবর রুদ্র নখদর্পণে থাকে। কেন এই বেলায় আমার বউ? জিজ্ঞেস করলো রুদ্র। আমার বোন বললে তো আবার তোর গায়ে লাগবে তাই, মুচকি হেসে উত্তর দিল অরিন। রুদ্র পাল্টা মুচকি হেসে বলল, ডাক্তারকে দেখানো হয়েছে, তিনি বলেছেন অরুণ এমন অবস্থা ডেলিভারির পরই ঠিক হবে। শুধু বলেছেন চোখে চোখে রাখতে হবে। ডেলিভারি ডেট দিয়েছে? প্রশ্ন করলো অরিন। ডাক্তার বলেছেন 1 মাস পর যে কোনো ডেটে করে নিলেই হবে, আমাদের খুশি, জবাব দিল রুদ্র। এই তোমরা বাইরে কি করছো? ভিতরে আসো। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসতেই দুজনে একসঙ্গে দরজার দিকে তাকালো। বিথি বাড়ির মুখ্য দরজার সামনে দাঁড়িয়ে ওদের ডাকছে। রুদ্র আর অরিন একবার দুজনের মুখ সে বাড়ির দিকে পা বাড়ালো। দেখতে দেখতে 7 মাস পেরিয়ে গেছিস, আর মাত্র 1 মাসের অপেক্ষা, তারপর তোর কোলে ফুটফুটে আমার নাতি বা নাতনি থাকবে। ভাবতে কেমন যেন লাগছে। উৎসাহিত কণ্ঠে অরুকে খাওয়াতে খাওয়াতে বললেন রাবেয়া চৌধুরী। তার মুখের খুশির আভা স্পষ্ট। অরু এখন সিঁড়ি দিয়ে নামে না, ওঠানামা করতে গেলে অরু ভীষণ হাঁপিয়ে যায়। তখন মনে হয় প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। তাই দিনে 2 বারের বেশি নিচে যায় না অরু। খাওয়া দাওয়া সব ব্যবস্থায় উপরে করা হয়েছে। কখনো কখনো রাবেয়া চৌধুরী খাইয়ে দেন, তো কখনো বিথি। মাঝে সাজে নিজের হাত ব্যবহার করে অরু। আজও তার ব্যতিক্রম নয়। রাবেয়া চৌধুরী খাবার নিয়ে এসেছেন উপরে, সযত্নে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন রাবেয়া চৌধুরী। অরু চুপচাপ বসে খাচ্ছে, মুখে কোনো কথা নেই, অস্তিত্ব চলছে তার ভিতরে। রাত অনেক হয়েছে সোনা, ঘুমোতে হবে। অরুর কপালে আলতো চুম্বন করে বলল রুদ্র। সে সকাল থেকে অরুর মুড অফ, এই বিষয়টি রুদ্রর চোখ এড়িয়ে যায়নি। অরুকে চুপচাপ একগুঁয়ে হয়ে থাকতে দেখে রুদ্র অরুকে নিজের কাছে টেনে নিল। কপালে আলতো করে টিপে দিতে দিতে বলল, খারাপ লাগছে? অরু শক্ত করে রুদ্রের টি শার্ট খামচে ধরেছিল। রুদ্রের প্রশ্নে মাথা তুলে শান্ত কণ্ঠে উত্তর দিল, ঠিক আছে, শুধু একটু চিন্তা হচ্ছে। কিসের জন্য চিন্তা শুনি? প্রশ্ন করল রুদ্র। আমার বাচ্চা তেমন নড়াচড়া করছে না। অন্যদের বেলায় দেখি বাচ্চারা দিনে 14 বার লাঠি গুঁতো মারে, কিন্তু মুখ গোমরা করে উত্তর দিল, কিন্তু আমাদের বাচ্চা নড়াচড়া করছে না, তাই তো, এটাই চিন্তা। অরুকে সাবধানে বিছানায় শুয়ে দিল রুদ্র। অরু রুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ল। রুদ্র শীতল হেসে বলল, এই ব্যাপার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই সোনা। ডাক্তার বলেছেন না, বাচ্চা একদম ঠিক আছে। কিছু কিছু কেসে এমন হয়, সান্ত্বনার স্বরে উত্তর দিল রুদ্র। অরু নিজের কপাল থেকে রুদ্রের হাত সরিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, এমনটা আমার কেসে কেন হতে হচ্ছে? রুদ্র অরুর কথা শুনে চাপা হাসল। অরুর হাতে গভীর চুম্বন করে হাসকি স্বরে বলল, বিকজ ইউ আর এ স্পেশাল মাই বেবি। বলে অরুর নাকের সঙ্গে নিজের নাক ঘষে আবার বলল, এখন ঘুমোতে হবে, বেশ রাত হয়েছে সোনা। কিন্তু অরু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রুদ্র অরুর ঠোঁটে তর্জনী লাগিয়ে তাকে চুপ করিয়ে দিল। রুদ্র অরুর কপালে চুমু দিয়ে বলল, আর কোনো কথা নয়, এখন ঘুমাও। অরু এবার কোনো রকমের প্রতিবাদ করল না। রুদ্রর কথা মতো চোখ বন্ধ করে নিল। রুদ্রের পাশে শুয়ে পড়ল। শুয়ে পড়তেই রুদ্র অনুভব করল ওর বাম হাত কেউ শক্ত করে জড়িয়ে নিয়েছে নিজের সাথে। রুদ্র মুচকি হেসে অরুর দিকে তাকালো। অরু চোখ বুজে রুদ্রের হাত শক্ত করে জড়িয়ে আছে। রাত তেমন গভীর নয়, সবেমাত্র 2টা 3। রুদ্র ঘুমাচ্ছে, অরুর ঘুম ভেঙে গিয়েছে। প্রেগনেন্সির এই সময়টুকুতে অরুর ঘুম কখনই তেমন গভীর হয় না। রাতে তো হয়ই না বললেই চলে। রাতে ঘুম না হয়, সেই ঘুমের জন্য দিনেই ঘুমাতে হয় অরুর।
এসি চলছে রুমে, তারপরও ঘামছে অরু। অরু হাতের বলে উঠে বসেছে সাবধানে। রুদ্রর ঘুম সে খারাপ করতে চাচ্ছে না। বেচারা এমনিতেই ওর জন্য ছুটে বেড়ায়, সারাক্ষণ ওকে নিয়ে টেনশন করে, কাজে ফোকাস করতে পারে না। এখন যদি ওর ঘুমটাও নষ্ট হয় তাহলে চলবে কিভাবে? ঘরে টিম টিম করে আলো জ্বলছে। অন্ধকারকে ভয় পাওয়ার সুবাদে ঘরে কখনো আলোবিহীন রাখা হয় না। অরু সাইড ড্রয়ার থেকে পানির গ্লাসটা নিল, 2 ঢোক পানি পান করে গ্লাসটি আবার জায়গায় রেখে দিল। অরুর মাঝে কেমন অস্বস্তি চলছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিজের পেটে আলতো করে হাত বুলাতে লাগলো অরু। রুমের মধ্যে থাকতে ইচ্ছে করছে না, দম বন্ধ হয়ে আসছে। কিন্তু এত রাতে কোথায় যাবে সে? অরু পাশে ফিরে চাইল একবার। রুদ্র ওর ওড়না জড়িয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ওর দিকে তাকে মনে মনে অরু ভাবল, আমার মনে হয় না আমি খুব খারাপ মা হব, একটা বাচ্চাকে তো পালছি। মনে মনে কথাগুলো ভেবে হেসে ফেলল। রুদ্রকে দেখলে অরু যেন অন্য পৃথিবীতে চলে যায়, সেটা সে আজ অনুভব করতে পারল। তার কষ্টের কথা এক নিমেষেই তার মস্তিষ্কের বাইরে চলে গিয়েছিল। রুদ্রের দিকে চেয়ে থাকার মুহূর্তে বলল। অরু রুদ্রের কপালে আলতো করে চুমু দিয়ে সাবধানে উঠে দাঁড়ালো। শরীর দিয়ে পানি বেরোচ্ছে। অরু নিজেকে শান্ত করার জন্য জোরে জোরে নিঃশ্বাস নিল। আস্তে করে ব্যালকনিতে যাওয়ার জন্য স্লাইডিং ডোরের কাছে এসে দাঁড়ালো। একবার পিছনে ফিরে রুদ্রকে পর্যবেক্ষণ করে কোনো রকমের শব্দ ছাড়া অরু স্লাইডিং ডোর স্লাইড করে ব্যালকনিতে প্রবেশ করল। ব্যালকনিতে শান্ত মৃদু বাতাস বইছে। অরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। অরু মন ভরে নিঃশ্বাস নিয়ে রেলিংয়ের কাছে যেয়ে দাঁড়ালো। নিজের পেটের দিকে তাকিয়ে হেসে বলল, এখন একটু ভালো লাগছে বাবা? জানি রে, তোর ভিতরে থাকতে অনেক কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। আমি বুঝছি তোর দম বন্ধ হয়ে আসছে, একটু সহ্য কর। আর বেশি দিন নাই বাবা, তারপর তুই আমাদের সবার মাঝে থাকবি। তোর বাবার কোলে দোল খাবি, দাদির হাতে খাবার খাবি, কোনো চিন্তা করিস না। কথাগুলো বলতে যেয়ে অরুর গলা শুকিয়ে আসলো। চোখের কোণে অশ্রু জমা হয়ে এসেছে। অরু এই অশ্রুর জমা হওয়ার কারণ জানে না। হয়তো মা হওয়ার খুশিতে, আর না হয় কোনো খারাপ জিনিস ঘটতে চলেছে, যার সংকেত অরুর অবচেতন মন আগে থেকে ওকে দিচ্ছে। অরু বেশ অনেকক্ষণ ধরে ব্যালকনিতে সময় কাটালো। ব্যালকনিতে থাকা সময়টুকু মন্দ কাটেনি অরুর, কিন্তু আর কতক্ষণ ধরে বসে থাকবে? অরু রকিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এই রকিং চেয়ার আগে থেকে এখানে ছিল না। অরুর প্রেগনেন্টের ঠিক 4 সপ্তাহের মাথায় রুদ্র এই চেয়ার এনে দেয় অরুকে। রুদ্র খুব ভালো করে জানে অরু অতি প্রিয় জায়গার মধ্যে ব্যালকনি একটি। একাকিত্ব সময় কাটাতে হলেই অরু ব্যালকনিতে এসে দাঁড়ায়। কিন্তু প্রেগনেন্সির সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা অরুর জন্য ভালো হবে না। এটা ভেবে এই রকিং চেয়ারকে নিজের ঘরে অতিথি করেছে রুদ্র। অরু নিঃশব্দে ঘরের ভিতর প্রবেশ করলো। আস্তে করে স্লাইড করে ডোরটা লাগিয়ে দিল। রুদ্র এখনো বুঝতে পারেনি অরু পাশে নেই। অনেক ক্লান্ত হওয়ার কারণে ঘুমটা গাঢ় হচ্ছে রুদ্রর। না হলে রুদ্র ঠিকই টের পেয়ে যায় অরু পাশে না থাকলে। অরু খাটের পরে বসতে যে থেমে গেল। কি মনে হলো অরু দরজার কাছে দাঁড়ালো। পেটের মধ্যে বাচ্চা নড়ছে। অরু বুঝতে পারলো ওর সন্তানের খিদে পেয়েছে। অরু 2বার ভাবলো না, দরজা খুলে বেরিয়ে আসলো বাইরে। অরু! লাফিয়ে উঠলেন খাদিজা বেগম। তার সারা শরীর ঘামছে, তিনি রীতিমতো হাঁপাচ্ছেন। বউকে অমনভাবে চেঁচিয়ে উঠতে শুনে মোহিত সাহেবেরও ঘুম ভেঙে ধরাম করে উঠে বসল। বউয়ের দিকে চেয়ে বলল, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? মোহিত সাহেবের প্রশ্নে খাদিজা বেগম আস্তে করে তার দিকে তাকালেন। সারা শরীর কাঁপছে। তিনি ঢোক গিলে বললেন, জানি না, হয়তো দেখেছি, কিন্তু ও একটু একটু ঘুমালে হয়, ঘুমিয়ে পড়ো। বললেন মোহিত সাহেব। শোনো না, আমার মেয়েটাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে, ওর আবার কিছু হলো নাকি? মোহিত সাহেব বউয়ের কথা শুনে হাসলেন। খাদিজা বেগমের কাঁধে হাত রেখে বললেন, এইবার বুঝলাম তুমি দুঃস্বপ্নটা অরুকে নিয়ে দেখছো, এজন্যই তোমার হঠাৎ মেয়েটাকে নিয়ে টেনশন হচ্ছে। ওই রকম কিছু না, ওরও একদম ঠিক আছে। কিছু হলে তো ওরই না আমাদের জানাতো, তাই না? আর আমরাও তো ওর ডেলিভারি টাইমে যাচ্ছি, টেনশন কি? বললেন মোহিত সাহেব। খাদিজা বেগম মাথা নাড়ালেন। হয়তো তার স্বামী যা বলেছেন তাই হবে। দুঃস্বপ্ন হয়তো অরুকে নিয়ে দেখা হয়েছে বলে তার হঠাৎ অরুকে নিয়ে এত চিন্তা হচ্ছে। তিনি নিজের মনকেও একই কথা বোঝাতে চাইলেন, কিন্তু তার মন কিছুতেই যেন মানছে না। মায়ের মন তো। অরু ধীর পায়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো।
নিচে যেতে হবে, তার কিচেনে থেকে কিছু একটা নিয়ে খেতে হবে, না হলে পেটের মধ্যে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। ওরু অতি সাবধানে সিঁড়ির প্রথম ধাপে পা দিতে যাবে, এমন সময় হঠাৎ তার মাথা চক্কর দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে দেয়ালের সাথে হেলান দিয়ে নিজেকে সামলিয়ে নিল অরু। দেয়ালের সাথে সেটে আস্তে আস্তে বসে পড়ল অরু। হঠাৎ এতটা দুর্বল লাগছে কেন? হয়তো অনেকক্ষণ কিছু না খাওয়ার কারণে, হয়তো অনেকক্ষণ হাঁটার কারণে। অরু ওখানে বসে রইল কিছুক্ষণ, নিজেকে স্থির করে উঠে দাঁড়ালো সাবধানে। জোরে নিঃশ্বাস নিয়ে এক পা পুনরায় বাড়ালো সিঁড়ির প্রথম ধাপের উদ্দেশ্যে। হ্যান্ডরেল ধরে ধরে সাবধানে পা রাখলো প্রত্যেকটি ধাপে। ইতিমধ্যে অরু হাঁপিয়ে উঠেছে। রুদ্রকে একবার চেঁচিয়ে ডাকতে ইচ্ছে হলো অরুর, আর পারছে না সে। খুব কষ্ট হচ্ছে ভিতরে, অস্বস্তি যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু ফিরে উপরে ওঠার পথ তার কাছে আরো কঠিন। আর মাত্র 3টি ধাপ। অরু নিজেকে শক্ত করলো, নিজেকে বোঝালো শরীর সব ভার ছেড়ে দিচ্ছে। এই ভার সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার আগে নেমে যেতে হবে অরুর। অরু হ্যান্ডরেল শক্ত করে ধরে নামতে গেল। রুদ্র! তীব্র আর্তনাদের শব্দে রুদ্রের ঘুম ভাঙল। পাশে তাকাতে বুকটা কেঁপে উঠল রুদ্রর। অরু নেই। রুদ্র নিজ হাতের দিকে তাকালো, সেখানে জড়িয়ে আছে অরুর লাল ওড়নাটি। রুদ্র আর এক বিন্দু সময় নষ্ট না করে দৌড়ে সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়িয়ে গেল। রুদ্র সারা শরীর হিমশীতল হয়ে আসলো। অরু মেঝেতে লুটিয়ে পড়েছে, যন্ত্রণায় ছটফট করছে। এরই মধ্যে অরুর চিৎকারের শব্দে বাড়ির সবাই ছুটে এসেছে বাইরে। রুদ্র নিজের হুঁশ ফিরে পেতে অরুর কাছে নেমে আসে। অরুর মাথা উঁচু করে ধরে। অরু নিঃশ্বাস নিতে পারছে না, মুখ দিয়ে শ্বাস টানছে। বিথি অরুকে দেখে চেঁচিয়ে ওঠে, ভাইয়ের পাশে এসে বসে। অরিন যেন সিঁড়ির কাছে বরফ হয়ে দাঁড়িয়ে আছে। রাবেয়া চৌধুরী আর আদনান সাহেব নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো। সবার মুখে আতঙ্কের ছাপ। অরু ব্যথায় চিৎকার করে ওঠে। রুদ্রকে জড়িয়ে উন্মাদের মতো বলতে লাগলো, অরু, তোমার কিছু হবে না, কিচ্ছু হবে না। বিথি অরুর পায়ের দিকে তাকালো। তাকাতে চেঁচিয়ে উঠে বলল, ভাই, অরুকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওর জল ভাঙছে। অরিন এত সম্মিলিত হয়েছিল বাস্তবে ফিরতে অরুর কাছে এসে বসে। অরুর শরীর রুদ্রের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে গর্জন করে বলল, রুদ্র, তাড়াতাড়ি গাড়ি বের কর, ওকে হসপিটালে নিতে হবে। রুদ্র অরিনের দিকে চেয়ে আর 1 মিনিটের জন্য সময় নষ্ট করলো না, ছুটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। রাবেয়া চৌধুরী অরুর কাছে এসে বসল, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু হবে না মা, হাল ছাড়িস না, জোরে জোরে নিঃশ্বাস নে। অরু ব্যথায় আর্তনাদ করছে। বিথির হাত শক্ত করে চেপে ধরছে। ভাইয়ের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে কিছু বলতে চাইল। অরিন বিষয়টা বুঝতে পেরে নিজের কান বাড়িয়ে আনলো অরুর কাঁপান্বিত উষ্ঠধরের কাছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে রুদ্রের কোনো দোষ নেই ভাই। কথাগুলো বলে ছটফট করতে লাগলো অরু। অরিন মুখ তুলে বনের পাথরের ন্যায় তাকিয়ে রইল। রুদ্র ছুটে এসেছে অরুর কাছে। কোনো রকমের বাক্য ব্যয় না করে অরুকে তুলে নিল কোলে। লম্বা পা বাড়িয়ে বাইরে আসলো। পিছনে সবাই। গাড়ির কাছে এসে দাঁড়াতেই পিছন থেকে অরিন তাড়াতাড়ি এসে গাড়ির পিছনের দরজা খুলে দিল। অরুকে শুয়ে দিতে দিতে রুদ্র বিথিকে উদ্দেশ্য করে বলল, আপি, অরুর সাথে বস, আমি ড্রাইভ করব। ড্রাইভিং সিটে যে বসলো, অরিন বসলো রুদ্রের পাশের সিটে। বিথি রুদ্রের কথা মতো অরুর পাশে বসলো, ওর মাথা নিজের পায়ের উপর রাখলো। রাবেয়া চৌধুরী তাড়াতাড়ি করে বললেন, সাবধানে যা, আমরা ইভানকে নিয়ে এক্ষুনি আসছি। রুদ্রের চল শক্ত হয়ে উঠল। গাড়ি স্টার্ট দিল মুহূর্তেই। ভাগ্যক্রমে হসপিটাল চৌধুরী ভিলা থেকে মাত্র 20 মিনিটের পথ। রুদ্র গাড়ি চালানো কালিনী অরুর গাইনোকোলজিস্টকে কল করে অরুর অবস্থার বিষয় জানিয়েছে। তিনি অরুকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে আসতে বলেছেন। উনি হাসপাতালেই রয়েছেন। অরু পেট ধরে চেঁচিয়ে উঠল, ব্যথায় মেয়েটার সম্পূর্ণ মুখটা লাল হয়ে উঠেছে। বিথি ওকে ধরে রেখেছে শক্ত করে আর বলছে, আরেকটু অরু, আরেকটু, চিন্তা করো না, তোমার কিছু হবে না। অরিন আর রুদ্র যেন শ্বাস নেওয়াই ভুলে গিয়েছে। তাদের মনে শুধু চলছে অরুকে সারা জীবনের মতো হারিয়ে ফেলার ভয়। হসপিটালে আসতে আসতে অরুর জ্ঞান হারিয়েছে। হাসপাতালে সবকিছুই প্রস্তুত করা ছিল। রুদ্রদের গাড়ি হসপিটালের মুখের সামনে এসে দাঁড়াতেই হসপিটালের দরজার মুখে দাঁড়িয়ে থাকা ওয়ার্ড বয়, মেল নার্স আর ফিমেল নার্সরা স্ট্রেচার নিয়ে ছুটে আসলো গাড়ির কাছে। রুদ্র আর অরিন গাড়িতে নেমে পিছন সিট থেকে অজ্ঞান অবস্থায় অরুর শরীরটাকে স্ট্রেচারের উপর রাখলো।
ওয়ার্ড বয়রা স্ট্রেচার নিয়ে ছুটল ভিতরে। পিছনে পিছনে 3 জন গেল। অরুর গাইনোকোলজিস্ট অরুকে ওটিতে নেওয়ার আগে বাইরে একবার চেক করলেন। ওনার মুখে একটা চাপ ও উত্তেজনা লক্ষ্য করা গেল। তিনি নার্সদের চোখের ইশারে অরুকে ওটিতে নিয়ে যাওয়ার হুকুম দিলেন। নার্সরা অরুর স্ট্রেচারটি ধীরে ধীরে ওটিতে নিয়ে গেল। রুদ্রের চোখের আড়াল হয়ে গেল অরুর মুখখানি। গাইনোকোলজিস্ট রুদ্রের কাছে এসে বললেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব রুদ্র, কিন্তু তোমাকে বেশি আশা রাখতে বলবো না বলে চলে গেলেন ওটিতে। বিথি কথাটা শোনা মাত্রই মাটিতে বসে পড়ল। অরিন চুপ করে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ডাক্তারের চলে যাওয়ার দিকে। কি বললেন উনি? আশা না রাখতে? রুদ্র যেন বোবা হয়ে গেছে। কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। রুদ্র হাতের মুঠো শক্ত করে আচমকায় হসপিটালের সাদা দেয়ালে মেরে বসল। হাতের থেকে রক্তপাত শুরু হলো প্রথম আঘাতেই। আঘাত থামল না, বারংবার নিজের হাত দেয়ালের সাথে আঘাত করতে লাগলো। রাগে সারা শরীর লালচে হয়ে গেছে। রুদ্রের সাথে রইল রুদ্রের গর্জন। রুদ্রের আচমকা এমন প্রতিক্রিয়ায় বিথি আর অরিন দুজনেই থম মেরে গিয়েছে। সাদা দেয়াল এখন রুদ্রের লাল রক্তে রঞ্জিত। অরিন রুদ্রকে থামাতে যাবে এমন মুহূর্তে পিছন থেকে দুজন নার্স ছুটে এসে অরিন আর বিথিকে উদ্দেশ্য করে বলল, ওনাকে থামান, ওনার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, থামান প্লিজ। অরিন আর বিথি দৌড়ে রুদ্রের কাছে গেল। ওকে ধরে টেনে আনার চেষ্টা করতে লাগলো। রুদ্র পাগলের ন্যায় আচরণ করছে, ওকে আটকে রাখতে পারছে না, নিজেকে নিজে আঘাত করছে। রুদ্র চেঁচিয়ে উঠল যন্ত্রণায়, মনের ভিতর হওয়া যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ল। ফ্লোরে মাথা ঠেকে ডুকরে কেঁদে উঠল। ফ্লোরে হাত দিয়ে বারবার আঘাত করছে। বিথি কান্নায় ভেঙে পড়ল। দ্রুত ভাইকে জড়িয়ে ধরল নিজের সঙ্গে। অরিন ধাক্কাধাক্কিতে ছিটকে সরে এসেছিল। ও মাটিতে বসে রুদ্র আর বিথির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের অজান্তে বলে ফেলল, তোকে বাঁচতেই হবে বুনু, নিজের জন্য না হোক রুদ্রর জন্য বাঁচতে হবেই। রাবেয়া চৌধুরী আদনান সাহেব ইভানকে নিয়ে হসপিটালে পৌঁছেছেন সবেমাত্র। ওটি ওর সামনে এসে দাঁড়াতে রাবেয়া চৌধুরীর বুক থরথর করে কেঁপে উঠল। রুদ্র পাথরের ন্যায় দেয়ালের সঙ্গে শরীরটাকে হেলিয়ে বসে আছে। বিথি পাশে বসে অঝরে কাঁদছে। অরিনকে কোথাও দেখা গেল না। রাবেয়া চৌধুরী আদনান সাহেবের দিকে তাকে কঠোর কণ্ঠে বললেন, তুমি একটা কাজ করো, ইভানকে বাইরে থেকে কিছু খাওয়ার জিনিস কিনে দাও, সঙ্গে ওকে নিও। আদনান সাহেব বুঝলেন পুরো ব্যাপারটা। এখন যেটা হতে চলেছে সেটা ইভানের দেখার বা বোঝার কোনোটারই বয়স হয়নি। আদনান সাহেব কোনো কথা না বলে ইভানের হাত ধরে করিডোর দিয়ে বাইরে চলে গেল। রাবেয়া চৌধুরী ছেলের কাছে এসে বসলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কাতর স্বরে বললেন, কি হয়েছে রে? ওরু ঠিক আছে তো? কিছু বলছিস না কেন রুদ্র? কথাগুলো বলতে চেয়ে কেঁদে ফেললেন রাবেয়া চৌধুরী। বিথি পাশে থেকে উঠে এসে মাকে জড়িয়ে ধরল। হাউমাউ করে কেঁদে বলল, ডাক্তার বলেছেন আশা না রাখতে। রাবেয়া চৌধুরী মেয়ের কথা শুনে যেন স্থির হয়ে গেলেন। রুদ্রকে জড়িয়ে ধরল আষ্টেপৃষ্ঠে নিজের সঙ্গে। ৪৫ মিনিট পর ওটি থেকে একটি নবজাতকের কান্নার শব্দ ভেসে আসলো। রাবেয়া চৌধুরী আর বিথি উঠে দাঁড়ালো। ওটি ওর কাছে যে অপেক্ষা করলো ডাক্তারের। বেশ কিছুক্ষণ পর নার্স একটি বাচ্চাকে কাপড়ে মুড়িয়ে বাইরে নিয়ে আসলো। বিথি আর রাবেয়া চৌধুরী তাড়াতাড়ি করে বাচ্চাটির কাছে গিয়েছে। নার্সটি নবজাতককে এগিয়ে দিয়ে বলল, একটা মেয়ে এবং একটা ছেলে হয়েছে। কি বলল নার্সটি? রাবেয়া চৌধুরী নবজাতককে কোলে নিতে নিতে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল। ততক্ষণে অরুর গাইনোকোলজিস্ট বেরিয়ে এসেছেন ওটি থেকে। তার মুখ গম্ভীর, সবার দিকে একবার চোখ করে বুঝিয়ে বললেন, ইটস মিরাকেল, যমজ সন্তান হবে এটা আশা ছিল না। রুদ্র উঠে দাঁড়িয়েছে, গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, আমার অরু কেমন আছে? ডাক্তারটি চুপ হয়ে গেলেন। রুদ্র এগিয়ে আসলো তার দিকে, একদম সন্নিহিতে এসে দাঁড়িয়ে বলল, অরু কেমন আছে? মা আর ছেলের সন্তান দুজনের অবস্থা ক্রিটিক্যাল। তোমার ছেলেকে ইনকিউবেটরে নিয়ে যাওয়া হয়েছে আর আমি অরুর কথা জিজ্ঞেস করেছি। মা যে পথে থামিয়ে দিয়ে বলল রুদ্র। ডাক্তার ঢকিলে বলল, অরুর শরীর খুবই খারাপ, জ্ঞান নেই। ৭২ ঘন্টার মধ্যে যদি অরুর জ্ঞান না ফেরে আর তোমার ছেলের হার্টবিট স্বাভাবিক না হয় তাহলে দুজনকেই হারাতে হবে, বললেন ডাক্তার। ৭২ ঘন্টা, ৩ দিন। আওড়ে নিল রুদ্র। মাত্র ৭২ ঘন্টার খেলা, তারপর সব ঠিক হবে, নয় সব হারিয়ে অতলে। একটাবারের জন্য তো ফুটফুটে মেয়ের দিকে চেয়ে দেখ, সব ভুলে যাবি, ঠিক অরুর প্রতিচ্ছবি।
নিজের কোলে সদ্যজাত শিশুটির দিকে মায়াভরে তাকে মুগ্ধ কণ্ঠে রুদ্রকে অনুরোধ করল রাবেয়া চৌধুরী। রুদ্র এখনো পর্যন্ত তার নবজাতক কন্যার দিকে দৃষ্টিতে তাকায়নি। কোলে নেওয়া তো দূরের কথা, রুদ্র চেয়ারে বসে আছে, চাহনি অনুভূতি শূন্য, দৃষ্টি সামনের দিকে স্থির, কোনো রকম হেলদল নেই। জানো মা, ওরও জিজ্ঞেস করলে আমি বলতাম আমার মেয়ে চাই আর ওর ছেলে। এই দুই মতামত নিয়ে মাঝে মাঝে খুনসুটি বেঁধে যেত। ঝগড়ার একদম শেষ পর্যায়ে ওরু বলতো, আচ্ছা যান, মেয়েই হবে, আপনি আপনার মেয়েকে নিয়ে শান্তিতে থাকবেন। আজ যে সত্যি যেন নিজের কথা রেখেছে। রুদ্র শান্ত চাহনি রাবেয়া চৌধুরীর দিকে নিল। রাবেয়া চৌধুরী নিস্তব্ধ হয়ে গেলেন। ভিতর থেকে ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। তিনি চোখ বুজে মনে মনে বললেন, হে খোদা, আমাদের ওরুকে ফেরত দে। একটা মায়ের কোল তুই এইভাবে খালি করতে পারিস না। ওরু ফিরিয়ে দে, ভিক্ষা চাচ্ছি ওরুর জীবন, তোর কাছে আর কখনো কিছু চাইব না। রাবেয়া চৌধুরীর নয়ন মুদিয়ত অবস্থায় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তখনই রুদ্রের বরফময় কণ্ঠে ভেসে আসলো রাবেয়া চৌধুরীর কর্ণে, তোমাদের ওরু সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছে, কিন্তু আমার শান্তি কেড়ে নিয়ে। মা সত্যি বলছি, ওরুর যদি কিছু হয় আমি বাঁচব না। রাবেয়া চৌধুরীর বুকে ছেদ করে উঠল। নিজের ছেলের মুখে মৃত্যুর কথা কোনো বাপ মা শুনতে চায় না, কিন্তু রুদ্র বোঝানোর মতো ক্ষমতাটুকু তার কাছে নেই। তার মনের অবস্থাও যে একই। বিথি আর অরিন গিয়েছে ইনকিউবেটরে রাখা রুদ্র নবজাতক ছেলেকে দেখতে। ওরও আধা ঘন্টা হয়েছে বেডে দিয়ে গিয়েছে, কিন্তু কারো ওর সাথে দেখা করা স্ট্রিক্টলি নট অ্যালাউ। কিন্তু রুদ্র তা জোর করে সবার বারণকে অবজ্ঞা করে ওরুর কেবিনে ঢুকেছিল ওকে একবার দেখার জন্য। রুদ্র ফিরে ঢুকে একদম শান্ত বালকের ন্যায় দাঁড়িয়েছিল। আস্তে আস্তে ওরুর কাছে যেয়ে দাঁড়ালো। বেডের একটু ফাঁকা অংশে বসলো। ওর অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়া। রুদ্র ওরুর হাত নিজের হাতের মধ্যে নিয়ে আলতো করে চুম্বন করে। ওরুর মুখের দিকে ঝুঁকে গেল। ওরুর দিকে ক্লান্তময় দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল। কপালে ভালোবাসার আদর করে দিল একদম শেষে। তারপরে উঠে দাঁড়ালো রুদ্র। এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, বেরিয়ে গেল কেবিন থেকে। সবাই ওর আচরণে অবাক হলো বললেই চলে। রুদ্র এত শান্ত আচরণ মোটেও আশা করেনি ওরা। যশোর থেকে খাদিজা বেগম আর মোহিত সাহেব চলে এসেছেন খবরটি পাওয়া মাত্রই। এসে বিথির মুখে সব কথা শুনে খাদিজা বেগম ভেঙে পড়লেন। একাধারে কান্নাকাটি করতে লাগলেন। পরিস্থিতির এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল, খাদিজা বেগম অজ্ঞান হয়ে পড়লেন। নিজের একমাত্র মেয়ের এমন পরিণতি যেন মেনে নিতে পারছে না। মোহিত সাহেব কাঠ হয়ে গেছেন মেয়ের খবর শুনে। তার হঠাৎ মনে পড়ল গত রাতে তার স্ত্রীর দুঃস্বপ্নের কথা। তিনি কতবার করে বলেছিলেন অরুর কোনো না বিপদে আছে, তিনি উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এখন দুঃস্বপ্ন যেন বাস্তব হয়ে উঠেছে। হাসপাতালে অরুর কেবিনের সামনে সব নিস্তব্ধ। অরিন দেওয়ালের সঙ্গে গা হেলিয়ে দাঁড়িয়ে আছে। চেহারাতে বোঝা যাচ্ছে সে সম্পূর্ণ বিধ্বস্ত। তার আর বাঁচার ইচ্ছে নেই। রুদ্র সেই যে বেরিয়েছে, এখনো ফেরেনি। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে, কি করছে, কোনো খবর পাওয়া যাচ্ছে না। সবাই এখন রুদ্রকে নিয়ে ভাবতে পারছে না। সবার মন মস্তিষ্কে বিরাজ করছে একমাত্র অরু। সবার দোয়া এখন একটাই বাণী, অরুর জীবন। ওর জীবন শেষ হয়ে যাওয়া মানে সঙ্গে সবার জীবন শেষ হয়ে যাওয়া। অরুকে ছাড়া যে তারা বিন্দুমাত্র চলতে পারবে না, তারা আজ ক্ষণে ক্ষণে টের পাচ্ছে। ৭২ ঘন্টা হতে আর ২ ঘন্টা বাকি। অরু বা রুদ্রর ছেলের অবস্থার কোনো উন্নতি হয়নি। এই ৩ দিনে যে কেউ কোনো রকম নিদ্রাতে যেতে পারেনি। চোখের নিচে না ঘুমিয়ে থাকার প্রমাণ হিসেবে কালশিটে পড়ে গেছে। খাওয়া দাওয়া যেন দূরের কথা। সবাই কান্নায় ভেঙে পড়েছে, যেন তারা আর পারছেন না। রুদ্র সবার মাঝে কেমন সবচেয়ে স্বাভাবিক লাগছে। কোনো কষ্ট, কোনো দুঃখ যেন তার মাঝে লক্ষণীয় নয়। সে স্বাভাবিকভাবেই সবাইকে পর্যবেক্ষণ করছে, যেমনটি সে করে থাকে। সবাই বেশ অবাক হচ্ছে বললেই চলে। রুদ্র যে এই ৩ দিনে কতবার তাদের অবাক করেছে তা গুণে প্রকাশ করা এই মুহূর্তে সম্ভব নয়। রুদ্র এখনো পর্যন্ত তার কন্যাকে একটিবারের জন্য দেখেনি। এর জন্য রাগ হচ্ছে খাদিজা বেগমের। তার মেয়ের চিহ্ন তাকে একটাবারের জন্য চোখের দেখা দেখল না। এইটাই কি অরুর জন্য রুদ্রের ভালোবাসা? তোমার মরা কান্না যদি হয়ে থাকে তাহলে থামো এবার। রুদ্র হিম কণ্ঠে যেন সবার কানকে তালা লাগিয়ে দিল। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রের দিকে, শুধুমাত্র অরিন ছাড়া। অরিন আগের মতোই গম্ভীর চাহনি নিয়ে বসে আছে। রাবেয়া চৌধুরী উঠে দাঁড়িয়ে রুদ্রের কাছে এলো। রুদ্রের গায়ে হাত বুলিয়ে বলল,
এমন কেন বলছিস? আমার বউ মারা যায়নি যে তোমরা তার জন্য শোক পালন করবে? আমি যদি আর একজনের চোখ থেকে পানি বের হতে দেখি তাহলে তোমরা আমার আসল রূপ দেখবে। ছেলের দিকে তাকিয়ে রাবেয়া চৌধুরীর গলা শুকিয়ে আসলো। তিনি ছোট করে ঢোক গিলে নিজের জায়গায় যেয়ে বসলেন। নিজের অনুভূতিকে যথাসাধ্য নিজের মধ্যে রাখার চেষ্টা করলেন সবাই। কেউ রুদ্রকে রাগাতে চায় না, তাও এমন মুহূর্তে যেখানে যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। হঠাৎ একদম নার্স ছুটে এসে দেখা গেল ইনকিউবেটর রুমের দিকে। সবাই বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালেন। বিথি আর অরিন ছুটে গেল সেদিকে। কি হলো ওখানে? বেশ কিছুক্ষণ পর বিথি আর অরিন ফিরে এলো, কিন্তু কোলে রয়েছে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা একটি শিশু। তার কান্নার শব্দে যেন পুরো করিডোর মুখরিত হয়ে পড়ছে। সবাই ছুটে গেল, শুধু দাঁড়িয়ে রইল রুদ্র অরুর কেবিনের দিকে চেয়ে। এক্ষুনি হয়তো অরুও ডাকবে তাকে। ৭২ ঘন্টা পুরো হয়ে গেছে, আরও ১ ঘন্টা হয়ে গেছে। ডাক্তার ছুটাছুটি লাগিয়ে দিয়েছে অরুর কেবিনে। নিস্তব্ধতা বিরাজ করছে কোনো ভালো এক খবরের জন্য। সবার নজর এখন অরুর কেবিনের দিকে। রুদ্র এগিয়ে এসে দাঁড়ালো কেবিনের মুখের সামনে। তখন কেবিনের দরজা ঠেলে ডাক্তার বেরিয়ে আসলেন স্বাভাবিক মুখে। অরিন অতি আগ্রহে বলল, বুনু কেমন আছে? নো মুভস। এখন কোনো আশা দেখছি না। হঠাৎ থেমে গেল পেছন থেকে একটি নার্সের আওয়াজে। ম্যাম তাড়াতাড়ি আসেন, পেশেন্ট রেসপন্স করছে। এই কথাটা কানে যেতেই ডাক্তার দৌড়ে ভিতরে ঢুকলেন। সবার মনে যেন আশার কিরণ উকি মেরেছে। অরিন দ্রুত রুদ্রের কাছে এসে দাঁড়ালো, ওর হাত চেপে ধরল। রুদ্র শান্ত কণ্ঠে বলল, অরু আমার বিশ্বাস রাখবে, আমি জানতাম ও আমাকে ছেড়ে যেতে পারবে না। আমার অরু আবার ফিরবে। এক প্রকার দৌড়াদৌড়ি লেগে গিয়েছে। সবার হার্টবিট যেন উঠছে আর নামছে। রুদ্রর চোয়াল শক্ত, তীক্ষ্ণ দৃষ্টি অপেক্ষা করছে ডাক্তারের বেরিয়ে আসার। অপেক্ষার অবসান ঘটিয়ে ডাক্তার বেরিয়ে আসলেন, মুখে এক তৃপ্তির হাসি। রুদ্রের ঠোঁটের কোনো মুচকে হাসি ফুটেছে ইতিমধ্যে। ডাক্তার রুদ্রের সামনে এসে দাঁড়িয়ে অভিবাদন জানিয়ে বলল, 3 দিনে যে কতবার মিরাক্কেল হলো সেটা ভাবার। কংগ্রাচুলেশন, তোমার অরু তোমার কাছে ফিরে এসেছে, কোথাও যায়নি বলে মিষ্টি করে হাসলেন। ওনার কথা শোনা মাত্রই যেন ওখানে উৎসব শুরু হয়ে গেল। অনেকক্ষণ অনেক কিছু নিয়ে কথা হলো। সবাই অরুকে দেখতে চাইলে ডাক্তার বললেন, ওকে এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, 5 ঘন্টা ঘুমাবে, তারপর আপনারা দেখা করতে পারবেন। আরও ঘুমাবে? নিরাশে বলল বিথি। তার দিকে তাকিয়ে সবাই হেসে ফেলল। ডাক্তার রুদ্রের দিকে তাকিয়ে ইশারা করলো, সাইডে যেয়ে বলল, বুঝি। রুদ্র একটু সরে আসলো সবার কাছ থেকে। একটা কথা বলার ছিল। কি? প্রশ্ন করলো রুদ্র। অরু আর মা হতে পারবে না। রুদ্রর ভুরু উঁচু হয়ে উঠল, হাত ভাঁজ করে বলল, আর লাগবেও না। 2টাকে জন্ম দিতে যে নিজে উপরওয়ালার কাছে জোর উপক্রম হয়েছিল, 3 নম্বর নিলে পুরো শেষ। রুদ্রর সেন্স অফ হিউমার দেখে ডাক্তার নিজেই খিলখিল করে হেসে উঠলেন। 5 ঘন্টা পর অরুর জ্ঞান ফিরেছে। 10 মিনিট হলো। 3 দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ফিরেছে। তার থেকে বড় যোদ্ধা এখন কেউ না। শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। নার্সরা ওকে কিছু খাইয়ে দিয়েছে। এখন পালা সবার সাথে দেখা করার, নিজের সন্তানের সঙ্গে দেখা করার। ওরও এখনো জানে না ওর যমজ সন্তান হয়েছে। কিছুক্ষণ পর কেবিনে রুদ্র প্রবেশ করলো। চোখ মুখ কঠিন। রুদ্রকে দেখে যেন আরো কুঁচকে গেল অরু। ঢোক গিলল, মুখে হাসি ফোটানোর চেষ্টা করে তাকালো। রুদ্র পাশে এসে বসলো। অরু আস্তে করে রুদ্রের হাত ধরলো। রুদ্র ওর দিকে ঝুঁকে আসলো। দুজনের মধ্যে কোনো বাক্য ব্যয় হলো না। দীর্ঘ সময় দুইজনের দিকে তাকিয়ে রুদ্র আলতো করে অরুর ঠোঁট চুম্বন করলো। অরুর মুখে যেন একেবারে তেজ ফিরে আসলো। রুদ্র অরুর চোখে নেশালো দৃষ্টিতে তাকালো। অরু শান্ত কণ্ঠে বলল, আমাদের বাচ্চাকে দেখেছো? কি হয়েছে, ছেলে না মেয়ে? রুদ্র মুচকি হাসলো। অরুর হাত আঁকড়ে ধরে বলল, বাচ্চা না বাচ্চাদের নাম? মানে আমাদের যমজ হয়েছে শোনা। কি? চেঁচিয়ে উঠল অরু। রুদ্র চাপা হেসে উঠল। অরুকে চেপে ধরে বলল, নাও এখন নাম ভাবো। অরুণিমা আব্রাহাম চৌধুরী রোদ আর আব্রাহাম চৌধুরী ঋদ্ধ, বলল অরু। রাবেয়া চৌধুরী দুইজনকে কোলে নিয়ে হাসতে হাসতে বলল, আমাদের রোদ আর ঋদ্ধ চৌধুরী বাড়ির রাজকুমারী আর রাজকুমার। রুদ্র আর অরু ঘরে এসেছে। অরুকে পেছন থেকে জাপটে ধরল রুদ্র। ঘাড়ে মুখ গুজে দিল রুদ্র। অরু রুদ্রের হাত খপ করে চেপে ধরল। ঘাড়ে আলতো করে কামড় বসিয়ে দিল রুদ্র। অরু পর মুহূর্তে হালকা চেঁচিয়ে উঠল। অরুকে নিজের দিকে ফিরিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। তারপর বেশ কিছুক্ষণ দুজনকে আলিঙ্গন করে ভাবল, আর কখনো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেও না।
করব না, কিন্তু একটু ইচ্ছে জাগছে আমার মনে। অরু মুখ ফুলিয়ে বলল, কি? জিজ্ঞেস করলো রুদ্র। আমার না আরেকটা সন্তানের ইচ্ছে হচ্ছে খুব। রুদ্র অগ্নিদৃষ্টিতে তাকালো, অরু মুচড়ে গেল। অরুকে ফের নিজের সাথে লাগিয়ে শান্ত কণ্ঠে বলল, আর খবরদার, কোনো বাচ্চার কথা বললে কানের নিচে মারব। বেয়াদব মেয়ে, আমার কোনো বাচ্চা চাই না। একেবারেই কোটা পূরণ হয়ে গেছে, আর নয়। আমার আর কাউকে লাগবে না, আমার শুধু তোমাকে প্রয়োজন। শুধুই তুমি, শুধুই তুমি। অরু রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরল। অরু রুদ্রর অনুভূতি বুঝতে পারল। সে পায়ের আঙুলের উপর ভর দিয়ে রুদ্রের কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল, আমার জন্য শুধুই তুমি, শুধুই তুমি। আর কখনোই ছেড়ে যাব না। আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। ভালোবাসি অনেক অনেক। দুইজনের চোখে পানি। রুদ্র অরুর কোমর জড়িয়ে পুনরায় নিজের ভালোবাসায় ডুবিয়ে দিল। অরু রুদ্রের চুল আঁচড়ে ধরল। এই ভালোবাসার ক্ষণ কখনোই যেন শেষ না হয়। দুই প্রিয়জনকে পেয়ে গেছে দুজনের প্রেমের একটাই মন্ত্র, শুধুই তুমি। রুদ্র আর অরু লাভ বার্ডদের মতো, একজন ছেড়ে গেলে আরেকজনও ছেড়ে চলে যায়। তারা একে অপরের জন্য তৈরি। রুদ্র আর অরুও তাই। তাদের প্রেমও দীর্ঘায়ু হোক। ইতি রুদ্রায়ু। সমাপ্ত। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ 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 কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।